সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় সংখ্যা তত্ত্ব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, সংখ্যা গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংখ্যাকে বলা হয় গণিতের ভিত্তি। তাই সংখ্যা বিষয়ে তোমার যদি কোনো সম্যক ধারণা না থাকে, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। অর্থাৎ প্রথম যে সংখ্যাটার কথা বলবো তার নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলে? দেখো, যখন আমরা কোনো জিনিসকে গুনতে শুরু করি তখন কত থেকে গুনতে শুরু করি না, 1 2 3 4 এরকম করে গুনতে শুরু করি। অর্থাৎ ধরো তোমার কাছে কতগুলো পেন আছে, বা তোমার কাছে কতগুলো বই আছে, বা তোমার কাছে কতগুলো পেন্সিল আছে, তোমরা কিভাবে গুনতে শুরু করবে না 1 2 3 4 5 6 7 8 এরকম করে গুনতে শুরু করবে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে 1 2 3 4 5 এরকম করতে করতে অসীম সংখ্যক পদ পর্যন্ত যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, এটা হচ্ছে যৌগিক সংখ্যা, এবং হচ্ছে 1। মৌলিক সংখ্যা কাকে বলবো না, যে সংখ্যার উৎপাদক বা গুণনীকের সংখ্যা দুটি তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন ধরো একটা উদাহরণ দিই, ধরো 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। কারণ দেখো, 5কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে, 5কে তুমি 5 দিয়ে ভাগ করতে পারবে। অর্থাৎ 5-এর উৎপাদক কটা পেলে? দুটি উৎপাদক পেলে। তাই 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। অনুরূপভাবে দেখো আর একটা মৌলিক সংখ্যার উদাহরণ, ধরো 2 হচ্ছে আর একটা মৌলিক সংখ্যা। কারণ তুমি 2কে 1 দিয়ে ভাগ করতে পারবে এবং 2কে 2 দিয়ে ভাগ করতে পারবে। অর্থাৎ 2-এর উৎপাদক তুমি কটা পেলে? দুটি উৎপাদক পেলে। তাই 2 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। আবার দেখো, 2 হচ্ছে মনে রাখবে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। আর একটা জিনিস মনে রাখবে যে 2 হচ্ছে এমন একটা জোড় সংখ্যা যেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এবার আসি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাকে বলবো না, যে সংখ্যার উৎপাদক বা গুণনীকের সংখ্যা 2-এর অধিক অর্থাৎ 2-এর থেকে বেশি থাকবে তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। একটা উদাহরণ দিই, ধরো 4 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। কারণ তুমি 4কে 1 দিয়ে ভাগ করতে পারবে, 4কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে, 4কে তুমি 4 দিয়ে ভাগ করতে পারবে। অর্থাৎ 4-এর উৎপাদক বা গুণনীক তুমি কটা পেলে? 3টি উৎপাদক পেলে। তাই 4 হচ্ছে যৌগিক সংখ্যা। এখানে তুমি একটা বিষয় মনে রাখবে, 4 হচ্ছে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা। এরপর আসি 1 এমন একটি সংখ্যা যেটা মৌলিকও নয় যৌগিকও নয়। কারণ দেখো, 1-এর উৎপাদক কেবলমাত্র তুমি 1ই পাবে। তাই 1 মৌলিকও নয় যৌগিকও নয়। এবার আসি অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কাকে বলে। দেখো, এই যে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল তার সঙ্গে তুমি যদি শূন্যকে যুক্ত করে নাও, যে সংখ্যাগুলি পাবে সেই সংখ্যাকে বলা হবে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এখানে দেখো, অখণ্ড সংখ্যার ইংরাজির দিকে তাকাও। অখণ্ড সংখ্যা কি বলা হয়? হোল নাম্বার। এখানে দেখো WHOLE, ও এখানটাকে এই যে বড় হাতের ও কে শূন্যর মতো কল্পনা করো। তাহলে দেখো, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কাকে বলবো না, স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখন তোমরা শূন্যকে যুক্ত করে নেবে তাকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স কাকে বলে? দেখো, এই যে অখণ্ড সংখ্যাগুলো ছিল সেটা তুমি লিখে নাও 1 2 3 4 5 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত। এবার এই যে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল তার ঋণাত্মক মানগুলো লেখো। অর্থাৎ -1 -2 -3 -4 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো পাওয়া যাবে তাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। অর্থাৎ অখণ্ড সংখ্যার সঙ্গে কি করছে, স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক মানগুলোকে যুক্ত করলে যে সংখ্যা পাওয়া যাবে তাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তোমাদের যে ধরনের সংখ্যার কথা বলবো তার নাম হচ্ছে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। আচ্ছা, মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলে? যে সংখ্যাকে তোমরা p/q আকারে প্রকাশ করতে পারবে, যেখানে q এর মান not equal to 0 তাকে বলা হচ্ছে মূলত সংখ্যা। একটা মূলত সংখ্যার উদাহরণ দিন, ধরো 5-এর 7। এখানে p এর মান কত? 5, q এর মান কত? 7। অর্থাৎ 5/7কে তোমরা p/q আকারে কিন্তু প্রকাশ করতে পারলে। তাই 5/7 হচ্ছে কি একটা মূলত সংখ্যা। এবার দেখো, যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা মূলত সংখ্যার রূপে কল্পনা করতে পারি কি? অবশ্যই পারি। দেখো, একটা উদাহরণ দিই, ধরো 8। এই 8কে তুমি লিখতে পারো কি? 8-এর তলায় কিছু নেই মানে কথা হচ্ছে 1 আছে। অর্থাৎ 8কে তুমি p/q আকারে কিন্তু প্রকাশ করতে পারলে। তাহলে এখানে একটা জিনিস বলা যায় যে কোনো পূর্ণ সংখ্যা মানেই মূলত সংখ্যা। কিন্তু এর বিপরীতটা, অর্থাৎ সমস্ত মূলত সংখ্যা কি পূর্ণ সংখ্যা হবে? দেখো, কিছু ক্ষেত্রে হবে, কিছু ক্ষেত্রে হবে না। একটা উদাহরণ দিই, ধরো মনে করো তুমি 9কে 3 দিয়ে ভাগ করছো। 9কে 3 দিয়ে ভাগ করলে কথায় 3 3 9, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু তুমি যদি 9কে 2 দিয়ে ভাগ করো, অর্থাৎ 9কে 2 দিয়ে ভাগ করলে কত পাবে? 4.5, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে সমস্ত পূর্ণ সংখ্যা মানেই মূলত সংখ্যা, কিন্তু সমস্ত মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা হতেও পারে বা না হতেও পারে। এবার এই মূলত সংখ্যাগুলোকে মনে রাখার জন্য তুমি একটা জিনিস মনে রাখবে, এর ইংরেজি বর্ণমালাটার দিকে তাকাও। দেখো, রেশিও কথাটা আছে। দেখো, রেশিও কথার অর্থ তোমরা কি জানো? রেশিও মানে হচ্ছে অনুপাত। এই যেমন 5/7 ছিল, এই 5/7কে আমরা 5:7 আকারে লিখতে পারি। অর্থাৎ ভগ্নাংশকে আমরা অনুপাত আকারে লিখতে পারি এবং অনুপাতকে কি করতে পারি? ভগ্নাংশ আকারে লিখতে পারি। অর্থাৎ মূলত সংখ্যা মনে রাখার জন্য তোমরা রেশিও শব্দটা মনে রাখবে। এবার তোমাদের যে ধরনের
সংখ্যাগুলোর কথা বলবো, তার নাম হচ্ছে অমূলত সংখ্যা বা ইরাশনাল নাম্বার। আচ্ছা, অমূলত সংখ্যা বা ইরাশনাল নাম্বার কাকে বলে? না, যে ধরনের সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, যেখানে কিউ এর মান নট ইকুয়াল টু 0, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, সেই ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি না অমূলত সংখ্যা বা ইরাশনাল নাম্বার। অমূলত সংখ্যা বা ইরাশনাল নাম্বার একটা উদাহরণ দিই, ধরো √2। এই √2 মান তুমি যদি বের করতে চাও, এটা হবে 1.414, এরকম করতে করতে হতেই থাকবে, এর মান কিন্তু তুমি কোনোভাবে শেষ করতে পারবে না। বা √3 মান, এটা তুমি যদি বের করতে চাও, এটা হবে 1.732, এরকম করতে হতেই থাকবে, এর মানটা কিন্তু কোনোভাবে শেষ করা যাবে না। আর একটা উদাহরণ দিই, ধরো 0.101001000, এরকম ধরনের সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি না অমূলত সংখ্যা। আরো দুটো অমূলত সংখ্যা তোমাকে উদাহরণ দিই, একটা হচ্ছে পাই। এই পাইয়ের মান তোমরা আসন্ন মানে জানো 22/7। অনেকে ভেবে বসো যে পাই হচ্ছে একটা মূলত সংখ্যা, না, পাই কিন্তু মূলত সংখ্যা নয়। এর আসন মানে পাই মানটাকে ধরা হয় 22/7, এর এক্সাক্ট মান হচ্ছে 3.1415, এরকম করে হতেই থাকবে, এর মানটা কিন্তু কোনোভাবেই শেষ করা যাবে না। আর একটা মূলত সংখ্যার উদাহরণ দিই, সেটা হচ্ছে ই। এই ই এর মানটা কত থেকে কতর মধ্যে থাকে না 2 থেকে 3-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এই পাই আর ই কে বলা হয় তুরীয় অমূলত সংখ্যা। এই পাই এবং ই এর মান দশমিকে প্রকাশ করা কিন্তু কোনো কঠিনসাধ্য বিষয়। এবার তোমরা যে ধরনের সংখ্যাটার সঙ্গে পরিচিত হবে, তার নাম হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কাকে বলে? দেখো, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা, এই প্রত্যেকটা সংখ্যাকে একত্রে আমাদের কি বলবো না বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। সংখ্যা তত্ত্বের শেষ যে সংখ্যাটির কথা বলবো, তার নাম হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। দেখো, তোমাকে যদি বলা হয় √16 বর্গমূল কত, তুমি কিন্তু সহজেই বলে দেবে যে এর বর্গমূল হচ্ছে +-4। কিন্তু তোমাকে যদি বলা হয় √16 বর্গমূল কত, তুমি হয়তো বলে বসবে √-16, অর্থাৎ রুটের ভেতরে মাইনাস, এর আবার বর্গমূল করা সম্ভব? অবশ্যই সম্ভব। এটাকে তুমি যদি লেখো √16 ইন্টু √-1, দেখো 16 বর্গমূল তুমি অলরেডি জেনে গেছো কত, +-4। এবার এই √-1 কে লেখা হয় আই, অর্থাৎ আই এর মান হচ্ছে √-1। এই আই কে বলা হয় আয়োটা। এই আয়োটা কি না জটিল রাশি বা কাল্পনিক রাশির একটা হচ্ছে একক। সমগ্র সংখ্যাগুলোকে আমরা একটা ছকের মাধ্যমে কিন্তু সহজেই প্রকাশ করতে পারি। দেখো, সংখ্যাটাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যাকে আবার দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে মূলত সংখ্যা আর একটা হচ্ছে অমূলত সংখ্যা। মূলত সংখ্যাকে আবার দুটো ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আবার 3টে ভাগে ভাগ করতে পারা যায়, সেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা তোমরা স্বাভাবিক সংখ্যা রূপে চেনো, একটা হচ্ছে শূন্য, দ্বিতীয়, আর একটা হচ্ছে কি না ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা তোমরা জানো -1, -2, এরকম করতে করতে -∞ পর্যন্ত। এবার এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাকে আমরা এই 5টি ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো, প্রথমে মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা কাকে বলবো না যে সংখ্যার উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা কেবলমাত্র 2টি, তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। একটা উদাহরণ দিই, ধরো 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, কারণ 5-এর উৎপাদকে তুমি 1 পাবে এবং 5 পাবে, অর্থাৎ 5কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে এবং 5 দিয়ে ভাগ করতে পারবে। আর একটা উদাহরণ দিই, ধরো 2 হচ্ছে আর একটা মৌলিক সংখ্যা, কারণ 2কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে এবং 2কে 2 দিয়ে ভাগ করতে পারবে, অর্থাৎ 2-এর উৎপাদক কটা পেলে, 2টি পেলে, তাই 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এবার দেখো, 2 তুমি মনে রাখবে 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এছাড়া আরেকটা জিনিস মনে রাখবে, 2 হচ্ছে একমাত্র জোড় সংখ্যা, যেটা কিন্তু মৌলিক। বাকি যে জোড় সংখ্যাগুলো হবে সেগুলো কিন্তু যৌগিক সংখ্যা হবে। এবার আসি যৌগিক সংখ্যা কাকে বলবো না যে সংখ্যার উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা 2-এর বেশি হবে, তাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। একটা উদাহরণ দিই, ধরো 4কে আমরা যৌগিক সংখ্যা বলবো। কেন না 4কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারো, 4কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারো, 4কে তুমি 4 দিয়ে ভাগ করতে পারো, অর্থাৎ 4-এর উৎপাদক বা গুণনীয়ক কটা পেলে, 3টি উৎপাদক পেলে, তাই 4 হচ্ছে যৌগিক সংখ্যা। এই 4 মনে রাখবে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা। এবার আসি যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা কাকে বলবো। যে সংখ্যাকে তোমরা 2 দিয়ে ভাগ করতে পারবে তাকে বলা হচ্ছে না জোড় সংখ্যা। যেমন উদাহরণ দিই, 2, 4, 6, 8, 10, এগুলোকে বলা হচ্ছে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। অযুগ্ম সংখ্যা কাকে বলবো না যে সংখ্যাগুলোকে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে না, তাকে বলা হচ্ছে অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। উদাহরণ দিই, 1, 3, 5, 7, 9, 11, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এবার দেখো, 1 কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়, কিন্তু 1 অযুগ্ম সংখ্যা। কারণ দেখো, মৌলিক সংখ্যার সঙ্গে আমরা কি বলেছিলাম, 1-এর উৎপাদক কটা হতে হবে, 2টো হতে হবে, তাই 1 মৌলিকও নয় যৌগিকও নয়, কিন্তু 1 অযুগ্ম সংখ্যা। এবার আসি ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এই সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলবো না যে সংখ্যাগুলোকে তুমি ভাগ পুরোপুরি ভাবে করতে পারবে, অর্থাৎ 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 0.5, বা 1কে যদি 4 দিয়ে ভাগ করি কত পাবে 0.25, অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। এবার অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলবো না যে সংখ্যাগুলোর ভাগ কিন্তু তুমি সহজে বের করতে পারবে না, ভাগ কোনো সময়ের জন্য শেষ হবে না, অর্থাৎ ভাগ মিলবে না। যেমন ধরো 1কে যদি 3 দিয়ে ভাগ করে কত হবে না 0.3333 এরকম করে হতেই থাকবে, বা ধরো 2কে তুমি 3 দিয়ে ভাগ করছো, এটা কত হবে না 0.666 এরকম করে হতেই থাকবে। এই ভাগগুলোকে বলা হচ্ছে
অসীম দশমিক ভগ্নাংশ। এবার আসি অমূলত সংখ্যা। অমূলত সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অনাবৃত্ত দশমিক, একটা হচ্ছে আবৃত্ত দশমিক। অনাবৃত্ত কাকে বলবো না, যেগুলো দেখবো পূর্ণবর্গ রাশি নয়, অর্থাৎ যার বর্গমূলের মানটি কিন্তু সহজে বের করতে পারবে না। যেমন ধরো √2, এর মান কত জানি আমরা 1.414, এরকম করে হতেই থাকবে, এর মান কিন্তু শেষ হবে না। আবার ধরো √3, এর মান কত জানি আমরা 1.73, এরকম করে হতেই থাকবে, এর মানটা কিন্তু শেষ হবে না। আর একটা দুটো বলি, সেটা হচ্ছে তোমার পাই এবং ই। পাইয়ের মান তোমরা জানো কিন্তু আসন্ন মানে 22-এর 7 ধরায়, এর এক্সাক্ট মান কত না 3.1415, এরকম করে হতেই থাকবে। আর একটা সংখ্যা সেটা হচ্ছে ই, যেটাকে আমরা এর মানটা কত থাকে 2 থেকে 3-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এই পাই আর ই কে বলা হয় তুরীয় অমূলত সংখ্যা, কারণ এইগুলো দশমিকে প্রকাশ করা সম্ভব হয় না। এবার আসি আবৃত দশমিক সংখ্যা। দেখো এই যে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা ছিল, এইগুলো থেকে আমাকে কিন্তু সহজে একটা প্রকাশ করতে পারি। দেখো একটা নির্দিষ্ট নিয়মে, যেমন ধরো 1/3, এটাকে ভাগ করলে কত হচ্ছে 0.3333, এরকম করে হতেই থাকছে। এটাকে আমরা কি লিখবো 0.3, তার মাথায় পৌনঃপুনিক দিলাম, অর্থাৎ 3টা পুনঃবার, অর্থাৎ বারবার আসছে, তাই 1/3কে কি বলা হচ্ছে না আবৃত দশমিক সংখ্যা। অনুরূপভাবে ধরো 2/3 আছে, এটাকে তুমি ভাগ করলে কত পাবে 0.666, এরকম করে হতেই থাকবে। এটাকে তুমি কিভাবে লিখবে 0.6, তার মাথায় পৌনঃপুনিক দিয়ে দেবে, অর্থাৎ এটা হচ্ছে কি আবৃত দশমিক সংখ্যা। এবার আসি অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা কাকে বলবে। তোমাকে যদি বলা হয় √16 মান কত, তুমি কিন্তু সহজেই বলে দেবে √16 মান হচ্ছে +-4। কিন্তু তোমাকে যদি বলা হয় √−16, এটা কিন্তু ভাববে এর মান কি বের করা সম্ভব, অবশ্যই বের করা সম্ভব। আর √16কে আমরা এইভাবে লিখছি, দেখো √16 ইন্টু √−1। এই √16 মান কত জানি আমরা +-4, এবং √−1 কে বলা হয় আই। এই আই কে বলা হয় √−1, এটাকে বলা হয় আয়োটা, অর্থাৎ এটা হচ্ছে অবাস্তব রাশির একটা একক। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে রাখো, যাতে এই ধরনের নিত্য ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।